বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের আজকের অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কাশেম। আজকে আমি পড়াবো মূলত একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র সাবজেক্টের প্রথম অধ্যায়। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন। অর্থাৎ এই টোটাল অধ্যায়ে আমরা উৎপাদন সম্পর্কিত যা যা রয়েছে সমস্ত কিছুই আমরা এই অধ্যায়ে জানবো এবং পড়ব। সাধারণত আমার হাতে যে মার্কারটা দেখতে পাচ্ছ এই মার্কারটাও কিন্তু উৎপাদন করা হয়েছে। অর্থাৎ এই মার্কারের একটা র মেটেরিয়ালস রয়েছে, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এটা সম্পূর্ণ একটা দ্রব্যে রূপান্তর হয়েছে। কিংবা আমার গায়ে যে শার্টটা দেখতে পাচ্ছ এই শার্টটা তৈরি করতে কাপড় লেগেছে, কাপড় তৈরি হয়েছে সুতা থেকে, সুতা তৈরি হয়েছে তুলা থেকে, অর্থাৎ সম্পূর্ণ একটা প্রক্রিয়া রয়েছে। তো আসো আমরা প্রথমে একটু দেখি উৎপাদন কাকে বলে। সাধারণত উৎপাদন বলতে বোঝানো হয় কোনো কিছু তৈরি করা, নতুন করে কোনো কিছু তৈরি করাটাই হচ্ছে উৎপাদন। এই যে ব্ল্যাকবোর্ড রয়েছে কিংবা এই যে আমি প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিচ্ছি, এই সমস্ত কিছুই উৎপাদনের আওতাভুক্ত, অর্থাৎ এই সব কিছুই কিন্তু তৈরি করা হয়েছে। তো আমরা যদি একটু সংজ্ঞার দিকে লক্ষ্য করি তাহলে দেখো কি বলেছে। উৎপাদন হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি চূড়ান্ত দ্রব্য বা সেবা তৈরি করে। চূড়ান্ত দ্রব্য বলতে বোঝানো হচ্ছে যেই দ্রব্যটা কিংবা যেই পণ্যটা আমরা সচরাচর ভোগ করে থাকি কিংবা ব্যবহার করে থাকি তাকেই বলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। এখন এখানে তিনটা উদাহরণের কথা বলা হয়েছে, যেমন মাটি থেকে ইট তৈরি। এখানে মাটি র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল, ইট সম্পূর্ণ অর্থাৎ চূড়ান্ত একটা দ্রব্য। তুলা থেকে সুতা তৈরি, সুতা চূড়ান্ত একটা দ্রব্য। আবার সুতাকে আমরা অর্ধ প্রস্তুতকৃত দ্রব্য হিসাবেও বলতে পারি, কারণ সুতা থেকে কাপড় তৈরি হয়। আবার রয়েছে চামড়া থেকে জুতা তৈরি। এখানে চামড়া হচ্ছে র মেটেরিয়ালস কাঁচামাল, জুতা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। কিংবা আমরা যে খাবার খাই, যেমন রুটি খাই, এই রুটি তৈরি হয় আটা থেকে, এই আটা কিন্তু তৈরি হয় গম থেকে। তাহলে কাঁচামাল হচ্ছে গম, চূড়ান্ত দ্রব্যটা আমরা ধরতে পারি আটা। কিংবা আটাকে যদি আমরা অর্ধ প্রস্তুতকৃত দ্রব্য হিসেবে ধরি তাহলে চূড়ান্ত দ্রব্যটা আমরা ধরতে পারি রুটি। তাহলে দেখো পরবর্তীতে আমরা একটু দেখি হাইজার এন্ড রেন্ডার কি বলেছে এই উৎপাদন সম্পর্কে। তারা দুজন বিশিষ্ট স্কলার্স, বিশেষজ্ঞ এই মার্কেটিং এর উপরে। তারা কি বলেছে? প্রোডাকশন ইজ দ্য ক্রিয়েশন অফ গুডস এন্ড সার্ভিস। অর্থাৎ উৎপাদনটা হচ্ছে দ্রব্য বা সেবা তৈরি করা। এখন এখানে দুইটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দ্রব্য কাকে বলে এবং সেবা কাকে বলে। দ্রব্য কি? দ্রব্য হচ্ছে স্পর্শনীয় কোনো কিছু যা মানুষের অভাব পূরণ করে। কিংবা আমরা বলতে পারি a product is anything which is offered to the market for attention, acquisition, use or consumption. অর্থাৎ আমি আবার বলছি attention, acquisition, use or consumption. attention দ্রব্য হচ্ছে এমন কিছু যা বাজারে অফার করা হয় অ্যাটেনশন করার জন্য। কাদের অ্যাটেনশন? কাদের মনোযোগ আকর্ষণ করার জন্য? কাস্টমার, ক্রেতা কিংবা ভোক্তাদের। অ্যাকুইজিশন এর পরবর্তীতে কাস্টমাররা অর্থাৎ ক্রেতারা এই পণ্যটা ক্রয় করে, অর্জন করে এবং পরবর্তীতে পণ্যটা ভোগ করে। তাহলে সেবা কি? সেবা হচ্ছে স্পর্শ করা যায় না কিন্তু তাও মানুষের অভাব পূরণ করে। যেমন শিক্ষকের পাঠদান, এটা আমাদের শিক্ষার অভাব পূরণ করছে এবং সেই সাথে আমাদের অভাবটা পূরণ করছে, শিক্ষার অভাবটা পূরণ করছে। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছ থেকে আমরা সেবা নিচ্ছি। আমরা উকিলের কাছে যাই, পরামর্শ নিচ্ছি। আমরা সিনেমা হলে সিনেমা দেখতে যাই, সেটাও কিন্তু সেবার আওতাভুক্তের মধ্যেই পড়ে। আসলে পরবর্তীতে কি বলেছে আমরা একটু দেখি। উৎপাদন প্রক্রিয়া, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে উদাহরণ দিচ্ছিলাম যে তুলা থেকে সুতা তৈরি, সুতা থেকে কাপড় তৈরি, কাপড় থেকে পূর্ণাঙ্গ পোশাক তৈরি, এই সমগ্রটাই কিন্তু একটা উৎপাদন প্রক্রিয়া। যেমন এখানে প্রথমেই রয়েছে উপকরণ। যেমন আমি যদি উপকরণের কথা বলি, আমি ফর এক্সাম্পল ধরে নিলাম আম। আম কিন্তু একটা উপকরণ। এটা দিয়ে আমরা চূড়ান্ত দ্রব্য হিসেবে তৈরি করতে পারি কি? জুস। তাহলে মাঝখানে রূপান্তরকরণ, অর্থাৎ এখানে একটা কি থাকে? প্রক্রিয়া থাকে। কিংবা আমরা ধরে নিতে পারি আলু, সেখান থেকে আমরা তৈরি করতে পারি কি? চিপস।
মাঝখানে একটা কি থাকবে, প্রক্রিয়া থাকবে। এই যে সমগ্র একটা রূপান্তরকরণ প্রক্রিয়া, একটা রূপ থেকে আরেকটা রূপে দান করা, এটা আমাদের অভাব পূরণ করছে, নতুন একটা পণ্য তৈরি হচ্ছে, এই সমগ্র প্রক্রিয়াটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন করার জন্য যা 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 কিছু প্রয়োজন হোক না কেন, সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা প্রক্রিয়াজাতকরণ রয়েছে। আসো আমরা পরবর্তীতে চলে যাই, কি বলেছে উপযোগ কাকে বলে। উপযোগ হচ্ছে যা মানুষের অভাব পূরণ করে, অর্থাৎ কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকেই বলা হবে কি উপযোগ। আমি আবার বলছি, কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকেই বলা হচ্ছে উপযোগ। যদি আমরা একটু উপরোক্ত সংজ্ঞার দিকে লক্ষ্য করি তাহলে দেখো কি বলেছে, উপযোগ হলো মানুষের অভাব মেটানোর ক্ষমতা। উপযোগ হলো মানুষের অভাব মেটানোর ক্ষমতা। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে অভাব কাকে বলে? যদি তোমাকে অভাব সম্পর্কে জানতে হয় তার পূর্বে তোমাকে জানতে হবে প্রয়োজন সম্পর্কে, অর্থাৎ প্রয়োজন কি এবং অভাব কি। আসলে প্রয়োজন কি? আমরা অনেকেই মনে করি, আমার যদি একটা ভালো মোবাইল ফোন থাকতো, আমার যদি একটা গাড়ি থাকতো, আমার যদি একটা বাইক থাকতো, ইত্যাদি ইত্যাদি। তো বিষয়টা হচ্ছে কি, তুমি বিষয়টা থেকে নিজেকে বঞ্চিত মনে করছো। প্রয়োজনটা ঠিক এটাই, যখন তুমি নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করবে, ইট মিনস when you think you are deprived of something, that time it will be called need, প্রয়োজন। তো প্রয়োজনটা হচ্ছে, যেমন আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, যদি তুমি মনে করো যে তোমার ক্ষুধা লাগছে, এটাও কিন্তু তোমার কাছে প্রয়োজন হতে পারে। তোমার নতুন একটা শার্ট প্রয়োজন, নতুন একটা মোবাইল ফোন প্রয়োজন, একটা কলম প্রয়োজন, এটাও কিন্তু প্রয়োজনের মধ্যেই পড়ে যাবে। আসলে এবার আমরা দেখি অভাব। অভাবটা কখন হবে? অভাবটা যখন হবে, প্রয়োজনটা যখন মানুষের রুচি, পছন্দ, চাহিদা, ধর্ম, সংস্কৃতি, সামাজিক পরিবেশ ইত্যাদি অনুযায়ী যখন বার হয়ে যাবে, তখন তাকে বলা হবে অভাব। যেমন আমাদের মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন থেকে বঞ্চিত, এটা আমার কাছে হচ্ছে প্রয়োজন। কিন্তু অভাবটা হবে কখন? আমার রুচি অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী, আমার সংস্কৃতি অনুযায়ী, আমার ধর্মীয় কৃষ্টি কালচার অনুযায়ী যখন আমি একটা মোবাইল ফোনটা পছন্দ করব, হ্যাঁ হয়তো কেউ মনে করবে শাওমি মোবাইল ফোন, কেউ হয়তো পছন্দ করবে হুয়াওয়ে, কেউ হয়তো পছন্দ করবে আইফোন, কেউ হয়তো পছন্দ করবে সিম্ফনি ইত্যাদি। এই যে যখন প্রয়োজনটা ডাইভার্সিফাইড হয়ে যাবে মানুষের রুচি, পছন্দ, চাহিদা ইত্যাদি অনুযায়ী, তখন তাকে বলা হবে অভাব। এর সাথে আরেকটা টার্ম আমি তোমাদেরকে একটু বলে দেই, চাহিদা। প্রয়োজন, অভাব, চাহিদা, এই টার্মগুলো পরবর্তীতে আসবে, কিন্তু যেহেতু চলে আসছে তারপরে আমি একটু বলে দিই। চাহিদা সহজভাবে একটা জিনিস মনে রাখবে, ব্যাকড বাই মানি পাওয়ার। ব্যাকড বাই মানি পাওয়ার, অর্থাৎ তোমার অভাব মেটানোর ক্ষমতাকে চাহিদা বলা হবে। যখন তুমি তোমার পণ্যটা ক্রয় করার সামর্থ্য থাকবে তখন তাকে বলা হবে চাহিদা। এই চাহিদার জন্য বেশ কিছু শর্তের প্রয়োজন রয়েছে। বেসিক্যালি এই চাহিদার জন্য শর্ত প্রয়োজন চারটা। প্রথম শর্তটা হচ্ছে তোমার তার প্রয়োজন এবং অভাব হতে হবে। নাম্বার 2, ক্রয়ের ইচ্ছা। তোমার কাছে টাকা আছে, তোমার জিনিসটা নাই, তুমি সেটা ক্রয় করতে চাও না, তাহলে তোমার জন্য সেটা চাহিদা হবে না। নাম্বার 3, ক্রয়ের সামর্থ্য। তোমার ইচ্ছা আছে, বাজারে পণ্যটা আছে, কিন্তু তোমার সামর্থ্য নাই, তাহলে তা তোমার জন্য চাহিদা হবে না। এন্ড নাম্বার 4, অ্যাভেইলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট। তোমার ইচ্ছা আছে, তোমার সামর্থ্য আছে, কিন্তু বাজারে পণ্যটা নেই, তাহলে তা তোমার জন্য কখনো চাহিদা হবে না। তাহলে আমরা উপযোগে ছিলাম, উপযোগ থেকে অনেকগুলো কথা হয়ে গেল। আসো আবার একটু বলি। স্ট্যানটন, ইটজেল এন্ড ওয়াকার কি বলেছে? Utility is the attribute in an item that make it capable of satisfying human wants. অর্থাৎ প্রয়োজন হচ্ছে এমন কিছু যা মানুষের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করে। মানুষের অভাবের সন্তুষ্টি বিধানে সক্ষম পণ্যের এমন গুণাবলীকে সচরাচর উপযোগ বলে। যেমন এই মার্কারটা আমার কিসের অভাব পূরণ করছে? লেখার অভাব। যেমন খাবার আমাদের কিসের অভাব পূরণ করছে? ক্ষুধার অভাব। যেমন ফ্যান আমাদের কিসের অভাব পূরণ করছে? বাতাসের অভাব। কলম আমাদের কিসের অভাব পূরণ করছে? লেখার অভাব। এই যে যা কিছু রয়েছে, যা একটা দ্রব্য মানুষের যা যা অভাব পূরণ করে, সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে বেসিক্যালি উপযোগ।
তো আসো আমরা এবার পরবর্তীতে যাই উপযোগের প্রকারভেদ। উপযোগ কি কি, কয় প্রকারের থাকতে পারে? উপযোগ বেসিক্যালি 5 প্রকার: রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, শব্দগত উপযোগ, সেবাগত উপযোগ। আসো এই রূপগত উপযোগ, স্থানগত, সময়গত, শব্দগত, সেবাগত উপযোগগুলো কি কি আমরা একটু দেখি। প্রথমে রয়েছে আমাদের রূপগত উপযোগ। রূপগত উপযোগ বলতে বেসিক্যালি কি বোঝায়? একটি দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করা এবং উক্ত দ্রব্য মানুষের যখন কোনো অভাব পূরণের ক্ষমতা রাখবে তখন তাকে বলা হবে রূপগত উপযোগ। যেমন একটা গাছ, অনেক মোটা অনেক বড় একটা গাছ, এই গাছটাকে যদি কাটা হয় তাহলে তখন তার কাঠে পর্যবসিত হবে, কাঠে রূপান্তর হবে। আর কাঠ থেকে আমরা সেটাতে তৈরি করতে পারি আসবাবপত্র, সেটা হতে পারে সোফা, হতে পারে খাট, তাহলে খাটের মধ্যে আমরা ঘুমাতে পারছি। সুতা থেকে কাপড় তৈরি, মাটি থেকে ইট তৈরি। দেখো কাঠ, সুতা, মাটি সম্পূর্ণ একটা রূপ, এবং এখান থেকে যে রূপান্তরিত যা যা হয়েছে, কাঠ থেকে হয়েছে আসবাবপত্র, সুতা থেকে হয়েছে কাপড়, মাটি থেকে হয়েছে ইট। এই যে যা যা পরিবর্তন করে, অর্থাৎ একটা রূপ পরিবর্তন করে আরেকটা রূপে পরিবর্তন করা, নতুন আরেকটা রূপ দেওয়ার নামই হচ্ছে রূপগত উপযোগ। আসো এর পরবর্তীতে আমাদের কি রয়েছে আমরা একটু দেখি। স্থানগত উপযোগ, দ্রব্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া এবং এর ফলে মানুষের যে অভাব পূরণ হয় তাকে বলা হবে স্থানগত উপযোগ। যেমন আমি যদি বলি চা, আমরা অনেকেই চা পছন্দ করি, আবার অনেকেই চা পছন্দ করি না। এই চা উৎপাদন হয় বাংলাদেশে সিলেট অঞ্চলে। এই সিলেট অঞ্চলের উৎপাদিত চা পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এমনকি দেশের বাইরেও তা রপ্তানি হয়ে থাকে। তাহলে স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে পরিবহনের মাধ্যমে। আবার দিনাজপুরে লিচু উৎপাদন হচ্ছে কিংবা রাজশাহীতে আম উৎপাদন হচ্ছে, এই যা কিছু উৎপাদন হচ্ছে না কেন, এই সমস্ত উৎপাদিত দ্রব্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে এবং মানুষের অভাব পূরণ করছে। এর ফলে যে উপযোগটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হবে স্থানগত উপযোগ। আর এই স্থানগত উপযোগ সৃষ্টি হয় পরিবহনের মাধ্যমে। সিলেটের চা সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, রাজশাহীতে উৎপাদিত আম পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে। একটা ইন্ডাস্ট্রিতে কলম উৎপাদন হতে পারে, খাতা উৎপাদন হতে পারে, সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ইউনিলিভারের পণ্য সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, দেশের বাইরে পাওয়া যাচ্ছে। ইভেন আমি যদি কেএফসির কথা বলি, কেএফসি এটাও কিন্তু স্থানগত উপযোগ সৃষ্টি করছে। সারা পৃথিবীতে এর বিভিন্ন আউটলেটগুলো রয়েছে। পরবর্তীতে আমরা চলে যাই সময়গত উপযোগ। এক সময় উৎপাদিত পণ্য অন্য সময় ব্যবহার করা এবং তা মানুষের অভাব পূরণ করে। কিভাবে হতে পারে? যেমন সামনে শীতকাল আসছে, শীতকালে অনেক সবজি উৎপাদন হবে, এর মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে টমেটো। এই শীতকালে উৎপাদিত টমেটো সমূহ কি করবে? কোল্ড স্টোরেজের মধ্যে গুদামজাতকরণ করে রেখে দিবে, অর্থাৎ সেগুলি হিমাগারে রেখে দিবে, এবং পরবর্তীতে যখন এই ঋতু চলে যাবে, সবজি উৎপাদনের সময়গুলো চলে যাবে, তখন তা বাজারে সরবরাহ করবে। এর ফলে দ্রব্যের একটা মূল্য বৃদ্ধি পায়, দামটা বেড়ে যাবে। রমজান মাসে কিন্তু টমেটো উৎপাদনের সময় নয়, কিন্তু তারপরেও আমরা তখন বাজারে টমেটো পাই। তাহলে কিভাবে পাই? এই টমেটোগুলো কোল্ড স্টোরেজের মধ্যে রেখে দিয়েছিল এবং পরবর্তীতে তা চাহিদা অনুসারে বাজারে সরবরাহ করা হয়েছে। তাহলে আমরা একটু দেখি, কোন দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। অর্থাৎ উৎপাদন হয়েছে একটা সময়ে, সেটা আমরা গুদামজাতকরণ করে রেখে দিয়েছি এবং পরবর্তীতে তা আমরা ব্যবহার করেছি, এর ফলে যে উপযোগটা সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে সময়গত উপযোগ। আলু, পেঁয়াজ, টমেটো ইত্যাদি পণ্য হিমাগারে সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে সারা বছর ধরে তা বাজারে সরবরাহ করা হয়। এবং এর পরবর্তীতে রয়েছে আমাদের সত্যগত উপযোগ। সত্য শব্দের অর্থ হচ্ছে মালিকানা। সত্য শব্দের অর্থ হচ্ছে মালিকানা, অর্থাৎ কোন দ্রব্য ক্রয় বিক্রয়ের ফলে যখন মালিকানা পরিবর্তন হয়, যেমন এই যে মার্কারটা কিংবা এই যে প্রজেক্টরে আমরা ক্লাস নিচ্ছি, কিংবা ল্যাপটপ, আমরা অন্যান্য যা কিছু বলি, শার্ট, প্যান্ট, জুতা, তারপর রয়েছে গাড়ি, মোবাইল ফোন ইত্যাদি যা কিছু রয়েছে, আমরা কিন্তু এগুলি ক্রয় করে নিয়ে এসেছি বিক্রেতার কাছ থেকে। এবং এর ফলে কি হয়েছে? ক্রয় করার পূর্বে এর মালিকানা ছিল বিক্রেতার কাছে এবং
বিক্রেতা যখন বিক্রয় করে দিয়েছে এর মালিকানা চলে আসছে আমাদের কাছে। এর ফলে মালিকানা পরিবর্তনজনিত এই কারণে যে উপযোগের সৃষ্টি হয়েছে তাকেই আমরা বলতে পারি সত্যগত উপযোগ। আর এই সত্যগত উপযোগটা সৃষ্টি হয় মালিকানা পরিবর্তনের ফলে। কোন দ্রব্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সত্যগত উপযোগ। ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি করা। দোকান থেকে যদি তুমি একটা আইসক্রিম কিনো, আইসক্রিমটা কেনার পূর্বে মালিক থাকবে দোকানদার, এবং পরবর্তীতে কেনার পরে মালিক হয়ে যাবে আমি কিংবা তুমি কিংবা যে ক্রয় করে সেই ব্যক্তি। অর্থাৎ আমরা যাই কিছু ক্রয় করি না কেন, এই ক্রয় করার ফলে যে উপযোগটা সৃষ্টি হচ্ছে, মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলতে পারি সত্যগত উপযোগ। নেক্সট কি বলেছে আমরা একটু দেখি, সেবাগত উপযোগ। সেবা আমরা আগেই বলেছি সেবা কখনো চোখে দেখা যায় না, সেবাকে কখনো স্পর্শ করা যায় না, সেবাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যায় না। সেবার ক্ষেত্রে সেবাদাতা সেবাগ্রহীতা উভয় উপস্থিত থাকার প্রয়োজন রয়েছে। ফার্স্ট আমরা একটু দেখি সেবাগত উপযোগ কি। সেবা প্রদানের ফলে যে উপযোগ সৃষ্টি হয় এবং তা আমাদের অভাব পূরণ করে তাকেই বলা হবে সেবাগত উপযোগ। এই যে সেবাগত উপযোগ, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে আমরা সেবা নিয়ে থাকি। আমরা শিক্ষকের কাছে যাই, শিক্ষকের কাছে আমরা পড়ি, সেখানেও আমরা সেবা নিয়ে থাকি। ডাক্তার কাছে যাওয়ার ফলে আমাদের চিকিৎসা অভাব পূরণ হচ্ছে, শিক্ষকের কাছে যাওয়ার ফলে আমাদের শিক্ষার অভাবটা পূরণ হচ্ছে। এই যে ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার সেবা প্রদানের মাধ্যমে উপযোগ সৃষ্টি করে, তাই হচ্ছে বেসিক্যালি সেবাগত উপযোগ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে যে টপিকটা, এই টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো কি কি প্রশ্ন সেটা আমি বিভিন্ন সময় তোমাদেরকে বলে দিয়েছি। তারপর আমরা আরেকবার একটু ওভারভিউ করি যে আমরা আজকে কি কি পড়েছি। আমরা প্রথমে পড়েছি উৎপাদন কাকে বলে। একটি সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমে যখন চূড়ান্ত দ্রব্য বা সেবা তৈরি করা হয় তখন তাকে বলা হচ্ছে উৎপাদন। দ্রব্য কাকে বলে, সেবা কাকে বলে, দুটোই আমি আমার লেকচারের মধ্যে বলে দিয়েছি। এরপর রয়েছে আমরা পড়েছি একটা সংজ্ঞা পড়েছি, দুজন বিশিষ্ট স্কলার কি বলেছে। পরবর্তীতে আমরা একটু দেখি কি বলেছে উৎপাদন প্রক্রিয়া, উপকরণ, রূপান্তরকরণ, চূড়ান্ত প্রক্রিয়া। অর্থাৎ এখানে উপকরণ বলতে কাঁচামাল, রূপান্তরকরণ বলতে বোঝানো হচ্ছে প্রক্রিয়া, এবং চূড়ান্ত পণ্য বলতে বোঝানো হচ্ছে আউটপুট, অর্থাৎ যে পণ্যটা সম্পূর্ণভাবে আমরা ভোগ বা ব্যবহার করার উপযুক্ততা। এরপরে আমরা পড়েছি উপযোগ কাকে বলে। এখানে একটা প্রশ্ন ছিল অভাব কাকে বলে, অভাবের ক্ষেত্রে প্রয়োজন কাকে বলে, চাহিদা কাকে বলে, তাও আমরা বলে দিয়েছি। এর পরবর্তীতে রয়েছে উপযোগের প্রকারভেদ। উপযোগ কাকে বলে বলেছি, উপযোগের প্রকারভেদ সমূহ রূপগত, স্থানগত, সময়গত, সত্যগত এবং সেবাগত। এর পরবর্তীতে পড়েছি আমরা রূপগত উপযোগ। রূপগত উপযোগ কাকে বলে আমরা বলেছি, উদাহরণ সহ আমরা বলেছি। পড়েছি আমরা স্থানগত উপযোগ, এক স্থান থেকে আরেক স্থানে পণ্য সামগ্রী আনা নেওয়ার ফলে যে উপযোগের সৃষ্টি হয়। পরবর্তীতে ছিল আমাদের সময়গত উপযোগ, এক সময় উৎপাদিত দ্রব্য অন্য সময় ব্যবহার, উদাহরণ দেওয়া হয়েছে প্রত্যেকটা স্লাইডের সাথে। সত্যগত উপযোগ পড়েছি মালিকানা পরিবর্তনের মাধ্যমে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এখানে যদি তোমাদের প্রশ্ন আসতে পারে ক্রয় কাকে বলে, বিক্রয় কাকে বলে। ক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে কোনো দ্রব্যের মালিকানা নিজের কাছে নিয়ে আসা, সেটাই হচ্ছে ক্রয়। এবং বিক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে কোনো দ্রব্যের মালিকানা অন্যের কাছে হস্তান্তর করা, সেটা হচ্ছে বিক্রয়। আমরা এখানে উদাহরণ দিয়েছি, একটা আইসক্রিম কেনার উদাহরণ দিয়েছি। এবং সর্বশেষ আমাদের আজকের লাস্ট যে পড়ার যে টপিকটা ছিল সেটা হচ্ছে সেবাগত উপযোগ। সেবা কাকে বলে সেটাও বলেছি, সেবাগত উপযোগ কি সেটাও আমরা বলেছি। তো এক্ষেত্রে যদি সৃজনশীল প্রশ্ন আসতে পারে, সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে এখানে আমরা একটু দেখি। প্রথমত ধরে নিলাম রহমান সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি শীতকালে উৎপাদিত সবজি সমূহ গুদামজাতকরণ করে রেখেছেন কৃষকদের কাছ থেকে ক্রয় করে, এবং সবজির যে সময় সেই সময়টা উৎপাদনের সময় চলে যাওয়ার পরে একটু বেশি মুনাফা পাওয়ার উদ্দেশ্যে বাজারে বিক্রি করেছেন। অর্থাৎ তিনি প্রায় ধরে নিলাম আমরা 6 মাস পণ্য সামগ্রী সংরক্ষণ করে রেখেছেন এবং পরবর্তীতে তিনি তা বাজারে সরবরাহ করেছেন। গ নম্বর প্রশ্নে আসতে পারে মিস্টার রহমান এক্ষেত্রে কি ধরনের উপযোগ সৃষ্টি করেছেন, কিংবা
মিস্টার রহমান সবজি গুদামজাতকরণের মাধ্যমে কি ধরনের উপযোগ সৃষ্টি করেছেন ব্যাখ্যা করুন। তাহলে আমাদের উত্তরের মধ্যে খুব সহজেই চলে আসতে পারে। আমরা জানি যে এক সময় উৎপাদিত দ্রব্য অন্য সময় ব্যবহারের ফলে যে উপযোগটা সৃষ্টি হয় এটাকে বলা হয় সময়গত উপযোগ। তাহলে মিস্টার রহমান এখানে সময়গত উপযোগ সৃষ্টি করেছেন। এবং ঘ নম্বর প্রশ্নে আসতে পারে মিস্টার রহমান যে উপযোগ সৃষ্টি করেছেন এছাড়া আর কি কি উপযোগ রয়েছে যা মানুষের অভাব পূরণে সমর্থ, বিশ্লেষণ করুন। তাহলে সময়গত উপযোগ ব্যতীত আর কি কি উপযোগ রয়েছে আমাদের? রূপগত রয়েছে, সত্যগত রয়েছে, স্থানগত রয়েছে, সেবাগত রয়েছে। এই চারটি উপযোগ তখন বিশ্লেষণ করতে হবে এবং এগুলি কিভাবে মানুষের অভাব পূরণ করে তাও আমাদের তখন বিশ্লেষণ করতে হবে। খেয়াল রাখবে গ নম্বর প্রশ্নের উত্তরে সবসময় চেষ্টা করবে 12 থেকে 15 লাইন লিখতে এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরে সবসময় চেষ্টা করবে 15 থেকে 18 লাইন লিখতে। আজকের লেকচারে যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো 01676304044 কিংবা ইউটিউবে আপলোড করার পরবর্তীতে লিংকের নিচে তোমরা কমেন্ট করতে পারো। সেই কমেন্ট অনুযায়ী আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বর্তমান সময়টা খুবই ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে। ডক্টরদের মতে করোনার সেকেন্ড ওয়েভ যাচ্ছে। সবাই বাসায় থাকবে, যদি খুব প্রয়োজনে বাসা থেকে বের হও অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিয়মিত হাত পা মুখ বাইরে থেকে যাওয়ার পরে ভালোভাবে ধৌত করবে, পারলে গোসল করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।